সুপ্রিয় দর্শক, আমাদের দেশ কৃষি নির্ভর দেশ। আমাদের এই দেশে অর্থনীতি এত উন্নতি সেটি সম্পূর্ণ নির্ভর করে কৃষকদের উপরে। এবং উনি এই প্রতিষ্ঠানটি নিজের উদ্যোগেই ওনার বন্ধুদের সাহায্যে তৈরি করেছেন। প্রতিষ্ঠানটির নাম কোমারুন অ্যাগ্রো ফার্ম। সেটির প্রতিষ্ঠাতা আমাদের আজকের এই প্রোগ্রামের অতিথি। ওনার নাম জোবায়েদ হোসেন জিয়ান। আজকে ওনার এই সফলতার গল্প শুনব এবং সফলতা হওয়ার যে বাধাগুলো উনি অতিক্রম করেন, এখনও করে চলছেন, সেটার গল্প আমরা জানব। এই বছর তিনি হয়েছেন মিস্টার ইউথ এন্টারপ্রেনার এবং এত বড় অর্জন উনি আজকে আমাদের সাথে শেয়ার করতে আসছেন ওনার পুরো জার্নিটা। চলুন তাহলে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। জোবায়েদ হোসেন জিয়ান, তোমাকে আমাদের নেক্সট জেন শোতে অনেক অনেক সুস্বাগতম। প্রথমত ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। আমি নেক্সট জেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমি স্মরণ করছি আমার শিক্ষাগুরু তরু সারিয়া স্বর্গ স্যারকে, যিনি আমাকে অনুপ্রাণিত করেছেন এখানে আসার জন্য, কথা বলার জন্য। তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ব্যস্ততার সময়ের মধ্যেও সময় দেওয়ার জন্য। এবং আমরা দেখেছি তুমি পুরো ময়মনসিং থেকে জার্নি করে আসছো আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং ময়মনসিংয়ে তুমি কি করো আসলে? আচ্ছা, ময়মনসিং হচ্ছে আমাদের কোমারুন এগ্রো ফার্মের একটি ব্রাঞ্চ রয়েছে এবং সেখানে আমরা বিভিন্ন রকম ছাগল এবং এই যে পণ্যগুলো যেগুলো আমাদের আছে, যে প্রাণীগুলো আছে, সেগুলোর দেখাশোনা করার জন্য ময়মনসিং আমাদেরকে যেতে হয়, থাকতে হয়। কারণ হচ্ছে যে আমরা যদি মানুষের উপরে আমাদের ফার্মগুলোকে ছেড়ে দেই, তখন দেখা যাবে যে সেখানে ভালো করে কাজের যে পরিধি সেটা বিস্তার লাভ করবে না। তো সেই জায়গা থেকে নিজের ফার্ম যেহেতু নিজে থেকে কাজ করে সবচেয়ে বেশি উত্তম, এবং সেই জায়গা থেকে ময়মনসিংহে থাকা হয় এবং সেখান থেকে এসে আজকে এখানে জয়েন করেছি আপনার সাথে কথা বলার জন্য। খুবই চমৎকার। চলো তোমার ছোটবেলার গল্প শুনি। আচ্ছা, ছোটোবেলাটা আমার কেটেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। আমার বাবা গ্রামীণ শক্তিতে চাকরি করতেন। সেই সুবাদে আমি একদম ছোটোবেলা থেকে ডিফারেন্ট কালচারে বড় হয়েছি, যেখানে ক্ষুদ্র নিগোষ্ঠীতে কালচার ছিল, যেখানে দেশীয় সংস্কৃতির একটা সংমিশ্রণ ছিল। সেমন একটা পরিবেশে আমি বড় হয়েছি, সব কিছু মিশিয়ে আর কি। এবং ছোটোবেলাটা বেশ ভালোই ছিল, তবে কিছু কিছু ক্ষেত্রে খুব খারাপও ছিল। যেমন আমি ছোটো থেকে একটু কালো, আমার গায়ের রং কালো ছিল। তো অনেকে একটু টিটকানি করে বলতো যে হচ্ছে ছেলে কালো, হোয়াইট ড্রেস পরাও, দেখতে মানে ফুটবে আর কি, ভালো লাগবে। এগুলো বডি শেমিংয়ের একটা ব্যাপার ছিল, সবসময় এটা ফেস করেছে। এবং সেটা রিলেটিভস বলি, ফ্রেন্ড সার্কেল বলি, সবাই এই ব্যাপারটা নিয়ে খুব বেশি ট্রোল করেছে আমাকে নিয়ে, যে বডি এরকম কেন, এরকম একটা ব্যাপার ছিল। সো এই জায়গাগুলো বাদে যদি বলি, তাহলে ছোটোবেলাটা খুব ভালো কেটেছে এবং খুব সুন্দর কেটেছে। তবে স্ট্রাগল ছিল। যেমন আমার বাবার একটা পর্যায়ে গিয়ে তার চাকরিতে কিছু সমস্যা দেখা দেয়। সেই মোমেন্টগুলো দেখা গেছে যে আমাদের খুব কষ্টের সাথে দিন পার করতে হয়েছে। এমনও আমি দেখেছি যে আমার মা একটা মুরগি মাংস রান্না করেছেন, খুব মানে 2-3টা ভাগ করে ফ্রিজে রেখে দিয়েছেন এবং রান্না করার সময় বেশি আলু দিয়ে দিয়েছেন, যাতে করে হচ্ছে বাবা মা আলু খাবেন আর আমরা 2 ভাই হচ্ছে মুরগি মাংসটা খাবো। এরকম কষ্ট করতে হয়েছে একটা টাইমে। এবং অর্থনৈতিক যে কষ্টটা, সেটা খুব ফেস করেছি ক্লাস 7-এর পর থেকে। এবং তখন মনে হয়েছে যে লাইফে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সি খুব ইম্পর্ট্যান্ট এবং কার উপর স্বনির্ভর হয়ে নেয় বরং নিজে কিছু করাটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে হয়েছে। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করা এবং এই কাজ করতে গিয়ে দেখা গেছে যে বন্ধুবান্ধব বলি, শিক্ষক বলি, মানে সবার কাছেই একটা খুব কালারের মধ্যে পড়ে যেতাম, খুব ক্রিটিসিজমের মধ্যে দিয়ে আমি দিন পার করেছি। তো যদি বলি ক্রিটিসিজম কি নিয়ে? ক্রিটিসিজম হচ্ছে আমার কাজ নিয়ে সবসময়। যেমন হচ্ছে যে ওই যে বললাম বডি শেমিং ছিল, আমি একটু শুকনা দেখতে, বডি শেমিং ছিল। সো আমি একবার খুব হাস্যজলভাবে বলতাম সবাইকে যে আমি একদিন কোনো একটা ক্রাউন উইন করবো, এরকম বলতাম। তখন আমার ফ্রেন্ডরা বলতো তোর চেহারাই বা কি, তুই কী ক্রাউন উইন করবি? সো কি তুই ফ্যাশন নিয়ে কাজ করবি, কী ফ্যাশন ডিজাইন নিয়ে কীভাবে কাজ করবি, এরকম একটা ব্যাপার বলা হয়েছিল। তো সেই যে একটা কন্ট্রোভার্সি, সেই তিরস্কার, সব কিছু মিলিয়ে ছোটোবেলাটা একদম মিশ্র প্রতিক্রিয়া কেটেছে, ভালো খারাপ সব কিছু মিলিয়ে কেটেছে। তবে আমি যেটা মনে করি, যদি আমার লাইফে অভাব না আসতো, ইকোনমিক্যাল প্রবলেমগুলো না আসতো, তাহলে বোধহয় আজকে আমি এখানে বসতে পারতাম না। সো সবার জীবনই আসলে এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি।
হ্যাঁ, তোমার এই গল্পটা খুবই ভালো লাগলো শুনে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তোমাকে নিজেকে কখন খুঁজে পেলে যে তুমি মিস্টার ইউথ এন্টারপ্রেনার, সেই সাথে তুমি সফল উদ্যোক্তা, এত কিছু ক্রিটিসিজমকে বাদ দিয়ে তুমি নিজেকে কিভাবে খুঁজে পেলে? আমার নিজেকে খুঁজে পেয়েছিলাম একটা ছোট ওয়ার্ডের মাধ্যমে, সেটা হচ্ছে আনস্টপেবল, এই ওয়ার্ডটার মাধ্যমে। এবং আমার মা বাবা আমাকে খুব অনুপ্রাণিত করে, এবং আরেকজন হচ্ছে আমার বন্ধু ইখতিয়ার, যে আমার বিজনেস পার্টনার। সো আমি আমার লাইফে যদি বলি, আমি একজনই মাত্র বন্ধু পেয়েছি, সেটা হচ্ছে ইখতিয়ার। এবং সে আমাকে অনেক অনুপ্রাণিত করতো যে তুই উদ্যোক্তা হ, ভালো কাজ কর, কেন জব করবি, নিজে কিছু করব আমরা। সো ওই জায়গা থেকে নিজেকে খুঁজে পাই যে না, আমার মধ্যে কিছু একটা আছে। তখন আমি জাস্ট প্রথম একটা রান্নার বিজনেস করেছিলাম, মানে খাবারের বিজনেস। আমি নিজে রান্না করতে পারি খুব সুন্দর করে, তো আমি রান্না করতাম, প্যাকেট করতাম, ওটা আবার সেল দিয়ে আসতাম মানুষের বাসায় বাসায় গিয়ে গিয়ে। আচ্ছা, হোম ডেলিভারি যেটাকে বলে। বাট সেটা 1 মাসের মাথায় বন্ধ হয়ে যায়। এভাবে করতে করতে কখনো গুড়ে বিজনেস করছি, কখনো পাঞ্জাবি বিজনেস করছি, এভাবে করতে করতে প্রায় 7টা বিজনেস আমি লস খেয়ে যাই পুরো, মানে কোনোটাই সাস্টেন করতে পারছি না, এরকম একটা অবস্থা। তখন আমি চিন্তা করলাম আমার কিনে কাজ করবো এখন। পরে আমার ইউনিভার্সিটিতে একটা পিঠা উৎসব হয়েছিল। আচ্ছা, তো সেখানে আমি একটা পিঠা স্টল দিই। তোমার ইউনিভার্সিটির নাম? ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো সেই পিঠা উৎসবে আমি প্রায় 35 রকমের পিঠা বানিয়ে সেল করে 2 দিনে। তো আমার প্রায় 20,000 টাকার উপরে এখান থেকে প্রফিট আসে। পিঠাগুলো কে বানিয়েছে? আমি বানিয়েছিলাম, জি। সো সেখান থেকে আমার প্রায় 20,000 টাকার মতো প্রফিট আসে। তো সেই টাকা দিয়ে আমি হচ্ছে এই প্রথম এই বিজনেসের কথাটা মাথায় আসে, আমি ফ্রেন্ডকে শেয়ার করলাম, ও সেটাকে এগ্রি করলো। দেন তখন চিন্তা আসলো, না ওকে, এটা আমার 8 নাম্বার বিজনেস, যদি আমি এটাকে সফল হতে না পারি পরে বিজনেস করবো না, এরকম ভেবেছি। তো খুব ডেডিকেশনে এটা নামলাম। তখন নিজেকে খুঁজে পেলাম যে না, আমাকে কিছু একটা করতে হবে, কারণ প্রতিবার ফেল করছি, সবাই ক্রিটিসিজম করছে, সো নো, এবার আমি কিছু একটা করতে হবে। দেন ওকে বললাম, 2 ফ্রেন্ড মিলে শুরু করলাম। ওর 5,000 টাকা ছিল, আমার 5,000 টাকা, 10,000 টাকা, আর আমাদের 4টা ফ্রেন্ডের কাছ থেকে আরও 5,000 করে টাকা নিয়েছিলাম, মোট 30,000 টাকা জমিয়েছিলাম। সেই টাকা দিয়ে 60টা ছাগল দিয়ে শুরু করি। তারপর একটা ছোটো একটা পেজ খুললাম, পেজের মধ্যে মার্কেটিং শুরু করলাম। এইভাবে করে করে আসলে আমাদের নিজেকে খুঁজে পাওয়া এবং সামনের দিকে এগিয়ে যাওয়া। ওকে, তুমি থাকো হচ্ছে ঢাকায়, যে ময়মনসিংহে গিয়ে তোমরা অ্যাগ্রো ফার্মটা করবে, অ্যাগ্রো ফার্ম করতে তো বিশাল জুড়ে এলাকা লাগে, একটা প্রকৃতির কাছাকাছি এরকম জায়গা লাগে, তো ময়মনসিংহ কেন? এখানে 2টা কারণ আছে। 1 নম্বর হচ্ছে আমার ফ্রেন্ড বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এবং ওর নানা বাড়ি দাদা বাড়ি দুটোই ময়মনসিংহে, আর এই কারণে ওইখানে একটু ভরসা করে খোলা। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই জমিটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাবার জমি ময়মনসিংহে যেটা, আর পটুয়াখালী যেটা সেটা আমার বাবার জমি। তো আমি আমার বাবাকে বলেছিলাম যে আমি যখন বড় হব, যখন আমার 30-40 বছর বয়স হবে, তখন তুমি আমাকে জমি লিখে দাও, আমি কি করব? আমরা ফ্ল্যাট করে ভাড়া দিয়ে না হয় খাবো, আর তো কিছু করতে পারবো না। সো এটা তো আমার হক, আমার জমিটা আমার হক। সো আমার এই 18 হয়ে গেছে, তুমি হয় আমার জমিটা লিখে দাও, নাহলে আমার কাজের সুযোগ দাও, যে কোনো একটা। সো আমার বাবা বলেছেন ওকে ফাইন, আই নেভার ক্লিপিংস ইউর উইংস, এটা বলেছিলেন। সো দুজনের বাবা এই সেম মতবাদ দিলেন যে তার জমি দিতে চান। তখন আমরা বাবার জমি নিয়ে নিই এবং বাবার জমি নিয়ে কাজ শুরু করি। সো যেহেতু ময়মনসিংহে ওর বাবার জমি, পটুয়াখালীতে আমার বাবার জমি, সো দ্যাটস ওয়াই আমাদের 2টা ডিস্ট্রিক্ট মিলে কাজ করা। আচ্ছা, অনুমানিক কত একর জমির উপর আছে তোমাদের? একর হিসাবটা তো আসলে বুঝবো না, এটা হচ্ছে আমরা বিঘা হিসাব করি কিছুটা। আমাদের পটুয়াখালীতে হচ্ছে প্রায় 25 বিঘার মতো জমি আছে, আর ময়মনসিংহে প্রায় 7 বিঘার মতো জমি। আমি তোমাদের পেজে ঢুকেছিলাম এবং সেখানে দেখলাম তোমরা ঘাসও চাষ করো। জি জি, সেটার ব্যাপারে একটু জানি। আচ্ছা, ঘাস চাষ করছি আমরা, জার্মান ঘাস, নেপিয়ার ঘাসগুলো চাষ করছি, কারণ আমাদের গরু ছাগলের যে খাদ্যের চাহিদা, এটা শুধুমাত্র ভুসি বা হচ্ছে খেয়ার দিয়ে কখনো মানে কি বলে এটাকে করা সম্ভব না, পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব না। তাদের জন্য এই যে ঘাসগুলো খুব ইম্পর্টেন্ট, এবং নেপিয়ার জার্মানি ঘাসগুলো পুষ্টিকর, তারা এটা খেলে তাদের প্রোডাকশন ভালো হয়, শরীর ভালোভাবে বৃদ্ধি পায়। এই কারণে আমরা ঘাসটা চাষ করছি। কারণ যদি আমি বাইরে থেকে ঘাস কিনতে যাই, সেখানে আমার একটা বিগ অ্যামাউন্ট অর্থ খরচ হচ্ছে, আর আমরা চাচ্ছি যে কস্টিংটাকে কমিয়ে নিয়ে আসা যায়। তো যদি আমি এখানে ঘাস উৎপাদন করি, আমি 10টা মাসে ঘাস সাপ্লাই করতে পারবো, এবং আমি আমার পণ্যগুলোকে সেটা মানে আমার ছাগলগুলোকে আমি খাওয়াতে পারবো। সো আমার 2 দিক থেকে লাভবান হচ্ছি আমি। তো ওই কথা চিন্তা করেই হচ্ছে আমরা এই ঘাসের চাষটা করা শুরু করেছি। শুধু কি পশু পালন
পশুপালনের উপর নির্ভরশীল তোমার অ্যাগ্রো ফার্ম, নাকি আরো তোমাদের এক্সটেনশন হচ্ছে? আমরা শুধুমাত্র পশুপালনের উপর নির্ভরশীল না, আমরা একই সাথে মৎস্যের দিকেও যাচ্ছি এবং 2026-27 নাগাদ আমাদের মাংস প্রোডাকশনে যাওয়ার ইচ্ছা আছে এবং নিজস্ব সুপার শপ করার ইচ্ছা আছে। আমরা সেই দিকে অগ্রসর হচ্ছি। পাশাপাশি একই সাথে বলবো যে ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করা এবং হচ্ছে আপনার রিসার্চ নিয়ে কাজ করা, এই ব্যাপারগুলোকে আমরা ট্রাই করছি। সাধারণত মানুষ এগ্রো ফার্ম করে যে আমি একটা ফার্ম করলাম, মাংস সেল করলাম, ছাগল সেল করলাম, নিজে প্রফিটেবল হলাম। সো আমার ইন্টেনশন এটা না। আমার ইন্টেনশন হচ্ছে যে এগ্রিকালচারটি কর্পোরেটভাবে কীভাবে নিয়ে যাওয়া যায় এবং সেটা দিয়ে একটা প্যাজেন্ট্রি কেন হবে না? বাংলাদেশে বিভিন্ন প্যাজেন্ট্রি হয়, সো কেন এগ্রিকালচার প্যাজেন্ট্রি হবে না? সেই বছর কিন্তু আমরা মিস্টার এগ্রিকালচার আইকন নামে একটা প্যাজেন্ট্রি লঞ্চ করেছি ইতিমধ্যে, জানুয়ারিতে সেটার গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হবে। সো আমরা পাশাপাশি কনফারেন্সও করছি ইউথদেরকে নিয়ে, আমরা রিসার্চের দিকেও যাচ্ছি, আমরা হচ্ছে মিট প্রোডাকশনও যাচ্ছি। সো ডিফারেন্ট সেক্টর নিয়ে আমরা কাজ করছি যাতে একটা ইউনিক ব্যাপার থাকে, যাতে ইউথরা মোটিভেশন পায় কৃষির দিকে আগানোর জন্য। আমাদের দেশ কৃষি নির্ভর দেশ এবং কৃষকদের ছাড়া এই যে ফসল ফলন করা বা মানে কৃষিজীবী যারা আছেন আর কি, কৃষকদের ছাড়া সম্পূর্ণ এটা অসম্ভব। অবশ্যই। তুমি যেহেতু বলেছো যে কৃষকদের নিয়ে কাজ করার তোমার জীবনের অন্যতম একটা উদ্দেশ্য, তোমার কি মনে হয় বাংলাদেশের সব কৃষকদের তুমি কিভাবে এক করতে পারবে এবং একযোগে কাজ করতে পারবে? এটা খুবই চ্যালেঞ্জিং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ হচ্ছে আমাদের অনেক কৃষকরাই আধুনিক যে যন্ত্রপাতি বা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড তারা না। তো সেই ক্ষেত্রে তাদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য একটা অন্যতম পদ্ধতি হচ্ছে সোশ্যাল মিডিয়া। সো আমরা কাজ করছি সোশ্যাল মিডিয়া নিয়ে, যেভাবে তাদেরকে কানেক্ট করে নিয়ে আসা যায়, তাদের ডাটা কালেক্ট করা যায় কিনা কোনোভাবে, এবং তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে সেটাকে আবার বাজারে ন্যায্য মূল্যে সেল করা যায় কিনা। ন্যায্য মূল্য বলতে আমি বুঝাচ্ছি তাদের কাছ থেকে যে প্রোডাক্টটা কিনবো সেটা ন্যায্য মজুরি থাকবে। কেন আমরা দেখি যে দেখবেন যে যখন এখন ফুলকপির সিজন আসতেছে, অনেক সময় দেখবেন কৃষকরা পুরো ফুলকপি নষ্ট করে দিচ্ছে, কেন 2 টাকা কেজি, 3 টাকা কেজি, বাট সেটা আমরা ঢাকায় কিনে খাচ্ছি কয় টাকায়? 50 টাকা কিনে খাচ্ছি, 60 টাকা কিনে খাচ্ছি। সো এই যে একটা মানে এটা সিন্ডিকেট বলবো না কি বলবো ঠিক বুঝতে পারছি না, তবে এই যে একটা কৃষকদের ন্যায্যতা না পাওয়ার যে ব্যাপার, এটিকে নিশ্চিত করতে চাই আমি প্রথমত, তাদের ন্যায্যতা নিশ্চিত করতে চাই। তো সেটি করার জন্য সোশ্যাল মিডিয়াটাকে আমরা ইউজ করার ট্রাই করছি। ওনাদেরকে আধুনিকায়ন কিভাবে করা যেতে পারে? যেমন ওনারা সরাসরি যে বায়ার্সরা আছে ওনাদের সাথে কিভাবে কানেক্ট করবে? মানে সেই তো মাঝখানে আরো এজেন্টরা থাকছে এবং ওরা লাভবান হচ্ছে, হ্যাঁ সবাইকে তো কাজ করতে হবে, কিন্তু কৃষকরা কিভাবে এখান থেকে হচ্ছে যে উপকৃত হতে পারে? কৃষকদের প্রথমত আধুনিক কৃষি পদ্ধতি যেটা আছে, চাষের যে পদ্ধতি, আমরা এখনো সনাতন পদ্ধতিতে চাষ করছি। সো আধুনিক পদ্ধতিটা আমাদের দরকার। যেমন চায়না দেখেন, ভিয়েতনাম দেখেন, কম্বোডিয়া, এরা কিন্তু অনেক এগিয়ে গেছে কৃষিতে, কারণ তাদের আধুনিক অনেক প্রযুক্তি আছে। সো আমি চাচ্ছি কৃষকদেরকে আধুনিক প্রযুক্তির সাথে ইনক্লুড করার জন্য, তাহলে তাদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা যাবে এবং তাদের নিজস্ব যে পণ্যটা সেটা তারা নিজেরাই সেল করতে পারবে। মাঝখানে বায়ার্সের প্রয়োজন পড়ছে না, তাদের আর মানে অভাবের মধ্যে থাকতে হচ্ছে না। সো এটি আমি করতে চাই। খুব সুন্দর। আচ্ছা, তোমার অ্যাগ্রো ফার্ম তো তোমার বন্ধুর সাথে তোমরা ফর্ম করলে, তোমার কি মনে হয় বন্ধুত্ব যতদিন টিকে থাকবে ততদিন ফার্ম টিকে থাকবে? কিভাবে ফার্ম টিকবে? আচ্ছা, ব্যাপারটি এরকম না। এটা যেহেতু গভর্নমেন্ট নিবন্ধিত ফার্ম, আমরা আরজিসি থেকে নিবন্ধন করেছি এই ফার্মের ব্যাপারে। সো যদি আমরা চাইও যে আমরা ছেড়ে দিতে, সেটাও ছেড়ে দেওয়া সম্ভব না কখনোই, কারণ এখানে একটা রেসপন্সিবিলিটি জায়গা আছে, আর এখানে ইনভেস্টার আছে অনেক, প্রায় 75+ ইনভেস্টার এই প্রতিষ্ঠানে। তো সেই জায়গা থেকে এতগুলো মানুষকে রিস্কে ফেলে তো কখনো প্রতিষ্ঠান বিলুপ্ত হওয়ার সম্ভাবনা নেই। আর ফ্রেন্ডশিপের ব্যাপারে বলবো, আমাদের ফ্রেন্ডশিপ কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে প্রায় 7 বছর রানিং চলছে আমাদের ফ্রেন্ডশিপের বয়স। এই 7 বছরের মধ্যে আমরা নিজেদের দুজনকে নতুনভাবে আবিষ্কার করেছি বা ভালো একটা বন্ডিং আমরা ক্রিয়েট করেছি। আমরা বিশ্বাস করি যে ফ্রেন্ডশিপটা শুধুমাত্র দুনিয়ার জন্য না, এটা পরবর্তী আফটার ডেথ যে জীবনটা আছে সেই জীবনে আমরা হয়তো একসাথে থাকবো, এটা আমরা বিশ্বাস করি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কখনো ফ্রেন্ডশিপ ভাঙবে না। যেহেতু ফ্রেন্ডশিপ ভাঙছে না, সেক্ষেত্রে প্রতিষ্ঠান ভাঙার প্রশ্ন আসছে না। তা তো অবশ্যই। এবার তুমি মিস্টার ইউথ এন্টারপ্রেনার হয়েছো, তোমার অভিজ্ঞতাটা বলো। আর যখন তুমি এই অ্যাওয়ার্ডটা পেলে, মানে তোমরা তো দুইজনেই কাজ করছো না অ্যাগ্রো ফার্ম নিয়ে, তুমি কোন ক্ষেত্রে এই অ্যাওয়ার্ডটা পেলে? তোমার বন্ধু কেন পায়নি? আচ্ছা, প্রথমত হচ্ছে আমার বন্ধু খুব একটা মিডিয়া ফ্রেন্ডলি না এবং সে খুব একটা কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করতে খুব একটা আগ্রহী থাকে না।
আর একটা ব্যাপার হচ্ছে সে সবসময় চায় যে আমি যেন মিডিয়ার সামনে থাকি, এটা সবসময় চায়। এবং সে আমাকে সবসময় ব্যাক তোমাদের থেকে মধ্যে সহযোগিতা এরকম করে। গুড আন্ডারস্ট্যান্ডিং Yes. আছে অবশ্যই, এত বছর সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ, তো সেই জায়গা থেকে ও হচ্ছে, আমি ওকে বলেছিলাম যে আমরা দুজন পার্টিসিপেট করি, বাট ওর ওপিনিয়ন ছিল যে না আমি চাই তুই এটা উইন হ, এটা ওর ইচ্ছা ছিল। তো সেই জায়গা থেকে আমি একা পার্টিসিপেট করি এই কন্টেস্টটাতে, এবং অভিজ্ঞতা বলবো অসাধারণ অভিজ্ঞতা ছিল। যেহেতু প্রথমে মাথায় ছিল যে আমি সুন্দর না, এটা মাথায় ছিল। আর এটা যেহেতু বিউটি প্যাজেন্ট্রি না, তারপর নিজেকে রিপ্রেজেন্ট করাটা অন্যরকম একটা বড় ব্যাপার ছিল। সো আমি আমার ড্রেস মেকিংটা আমি ডিফারেন্টভাবে করা ট্রাই করেছিলাম। যেমন আমার ব্লেজার এখানে দেখবেন একটা স্ল্যাশেস লাগানো ছিল, ওটা আমি আমার ফ্রেন্ডের একটা পুরাতন শার্ট ছিল সেটা কেটে আমি বানিয়েছিলাম। এবং হচ্ছে আমার প্রতিটা কাস্টম, সরি আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি, তোমার সাবজেক্ট কি ইউনিভার্সিটিতে? বিবিএ, হ্যাঁ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, তোমার ফ্যাশন ডিজাইনিং নিয়েও তোমার ইচ্ছা আছে, কাজ করছি। সো ওই ড্রেসটা আমি নিজে মেক করে পরেছিলাম, এবং ওখানে যে কটা কাস্টম ছিল প্রত্যেকটা আমার কাস্টমাইজ করে আমি ওখানে প্রেজেন্ট করেছিলাম। তো যখন আমি ভেবেছিলাম হয়তো বা আমি টপ 5-এ থাকবো বা সেকেন্ড রানার আপ হবো, এরকম একটা ব্যাপার ছিল। বাট যখন উইনারের নামটা ঘোষণা হলো বা যখন ক্রাউনটা আমার মাথায় আসলো, তখন সত্যি কথা বলতে অসাধারণ অনুভূতি ছিল। এবং মনে হচ্ছিল যে না আমি হয়তো কিছু একটা পেরেছি, অর্জন করতে পেরেছি, একটা ভালো লাগা কাজ করেছিল ওই মুহূর্তটাতে। এবং সেটা আমি আমার মায়ের সাথে সেলিব্রেশন করেছিলাম, কারণ যখন আমি টপ 5-এ ইন করি তখন আমি বাবাকে কল করি, মাকে কল করি যে আমি তো টপ 5-এ এসেছি। তা আমার বাবা শুধু বলেছেন যে হোয়াই সো লেট ইউ উইনিং ক্রাউন, এটা বলেছিল। সো আমি বললাম তুমি দোয়া করো যে আমি পেয়ে যাই। সো আলটিমেটলি আলহামদুলিল্লাহ সেটা পেয়ে গেছিলাম। এবং আচ্ছা এটাকে এই কম্পিটিশনে ওনারা কি প্রশ্ন করেন, মানে এখানে কি কি অ্যাক্টিভিটিস থাকে? এখানে হচ্ছে প্রথমত ওরা অ্যাপ্লিকেশন নেয়, অনলাইন অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশন একটা প্রেজেন্টেশন বেসভাবে প্রেজেন্ট করতে হয় ওই জায়গাতে স্লাইড আকারে, সেখান থেকে বাছাই করে করে টপ 30-তে আসে, টপ 20-তে আসে। দেন হচ্ছে ফাইনাল রাউন্ডটা হয়, সেখানে নিজেদেরকে 3-4 ধাপে প্রেজেন্টেশন করতে হয়। নিজের ড্রেস আপ প্রেজেন্টেশন করা, তারপরে নিজের আইডিয়া প্রেজেন্টেশন করা, ইনোভেশনকে প্রেজেন্ট করা, তারপরে আমার ফিউচার কী কী নিয়ে কাজ করব এটা প্রেজেন্ট করা, জাজেসদেরকে ফেস করা, অডিয়েন্সকে ফেস করা, এই সবগুলোকে একত্রিত করে একটা মার্কিং হয়। তার ভিত্তিতে উইনার, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ নির্বাচিত হয়। তোমার অনুপ্রেরণা কে? আমার অনুপ্রেরণা হচ্ছে আমার মা এবং আমার ফ্রেন্ড ইখতিয়ার, দুজন। তোমার ফ্রেন্ড ইখতিয়ার, জি, ওকে নিয়ে কিছু বলো। ওকে নিয়ে বলবো যে আমার লাইফের যে কটা অর্জন আছে তার মধ্যে সবচাইতে বড় অর্জন হচ্ছে ইখতিয়ার, এটা বলবো। একটা জাস্ট এতটুকু বলতে চাই। আচ্ছা, এই যে তুমি এতগুলো কাজ করলে এবং সফল হলে, তোমার প্যারেন্টস তো নিশ্চয়ই খুবই খুশি আজকে। হ্যাঁ, অবশ্যই। তার মাঝেও তোমার মাঝে মধ্যে কি মনে হয় যে আমার মন ছুটে যাচ্ছে, বা নিজেকে কিভাবে তুমি মানে এটাকে কি বলবো, নিজেকে তুমি কিভাবে হচ্ছে যে ইন্সপায়ার করো সবসময়? নিজেকেও তো তোমার মনোবল বাড়াতে হয়, তাই না? কঠিন কঠিন কাজগুলো সম্পন্ন করতে কিভাবে তুমি মনোবল বাড়াও? আমি আমার কাজের মাধ্যমে মনোবল বাড়াই। আমি যখন আমার প্রতিষ্ঠানের দিকে তাকাই, চিন্তা করি যে এটা আমার বাচ্চার মতোই মনে করি। ছোট বাচ্চাকে লালন পালন করে বড় করতে হয়, ঠিক তেমনইভাবে এটাকেও লালন পালন করে আমি বড় করেছি। তো তখন মনে হয় ওকে ছেড়ে কীভাবে যাই, এই বাচ্চাটাকে ছেড়ে কীভাবে আমি যাই, এরকম একটা ফিলিং কাজ করে। তো এটা আমার ইন্সপিরেশন। আর মাঝে মধ্যে তো ডিপ্রেশন অবশ্যই আসে, বিজনেসের আপস অ্যান্ড ডাউনস দুটোই থাকে। তবে বিজনেসের ক্ষেত্রে আমি একটু ইনক্লুড করে বলতে চাই, এটা গত 2-3 দিন আগের কথা। আমাদের ফ্রেন্ডস সার্কেল আমাদেরকে যেমন সাপোর্টও করে তেমন ক্রিটিসিজমও করে, দুটোই সমান তালে করে। তো আমার ফ্রেন্ড সে হচ্ছে ইউনিভার্সিটিতে লাস্ট সেমিস্টার, তার মোটামুটি ভালো সিজিপিএ ছিল। তো সামহাও তার কোনো এক ফ্রেন্ড তাকে বলেছে যে তুই এমন কী লেখাপড়া করিস যে তোর সিজি হাই হয়, তুই লেখাপড়াই করিস না। মানে ওদের ধারণা হচ্ছে যে লেখাপড়া করলে একদম লেখাপড়াই করতে হবে, এখানে সে আর অন্য কোনো কাজ করতে পারবে না। এবং কালকে আবার তাকে একজন বলছে যে তোর এত অধঃপতন মানে কী থেকে হলো, মানে তার কথা হচ্ছে যে তুই ফার্ম নিয়ে পড়ে থাকিস, তোর অধঃপতন কোত্থেকে হলো। সো এটা শুধুমাত্র ও শুনছে তা না, এটা আমাকেও শুনতে হচ্ছে যে তোমার তো ইউনিভার্সিটি স্টাডি খারাপ, তুমি তো সিজিপিএ খারাপ, তুমি এইভাবে তুমি এটা কী করে করতেছো, তোমাকে কী পাত্তা দেয়। লাইক এই যে একটা কথাবার্তা, সোসাইটিক্যাল যে টেবুগুলো থাকে এগুলোতে তো মন খারাপ হয় স্বাভাবিকভাবে। এবং সোশ্যাল মিডিয়াতে যখন কিছু একটা শেয়ার করি সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়। যখন আমি আপনার সাথে আসবো করে পোস্ট করেছিলাম সোশ্যাল মিডিয়াতে, তখন কিন্তু ওখানে প্রথমে প্রশ্ন আসছে যে ওখানে কেন যেতে হবে, এই মহিলাটাকে, মানে এই যে একটা ব্যাপার আসে, আপনি কেউ দেখেছেন হয়তো বা পোস্টগুলো যে এরকম কন্ট্রোভার্সি হয়, এগুলো খুব মানে নিজেকে মেন্টালিভাবে ডিপ্রেসড করে তোলে। তবে আমি
স্ট্রং থাকার ট্রাই করি যে না, যেটাই বলুক আমার কাজ, আমার লাইফ, আমাকে বাঁচতে হবে, আমার কাজ করতে হবে, দ্যাটস ইট। গ্র্যাজুয়েশন করার আগেই তুমি সফল। এখন তোমার কি টার্গেট? তোমার কি 5 বছর নিয়ে চিন্তা ভাবনা, নাকি 10 বছর, নাকি 1 বছর? আমি সবসময় চেষ্টা করি 2 বছর করে প্ল্যানিং করে আগানোর জন্য। তবে বিজনেসের ক্ষেত্রে আমার 10 বছরের প্ল্যানিংও আছে, 5 বছরের প্ল্যানিংও আছে, দুটোই সেম। আমার প্ল্যানিং হচ্ছে আমি আমার প্রতিষ্ঠানকে ইন্টারন্যাশনালি নিয়ে যেতে চাই, এবং সেটা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আফ্রিকার যে কান্ট্রিগুলো আছে, দরিদ্র কান্ট্রিগুলো, সেখানে আমরা যেতে চাই কাজ করার জন্য, এবং তাদের উন্নয়নেও কাজ করতে চাই একই সাথে। পাশাপাশি তরুণদের জন্য কাজ করতে চাই, তারা যেন উদ্যোক্তা প্ল্যাটফর্মে আসে এবং তারা যেন কর্মসংস্থান নিজেরা তৈরি করে। এই যে গাইডলাইনটা, আমি চাই এটা আমার প্রতিষ্ঠান থেকে তাদের কাছে যাক, এবং ভবিষ্যতে আমি আমার প্রতিষ্ঠান তাদের জন্য কাজের ব্যবস্থা করবো। তবে এখানে ইনক্লুডিং যে সিজিপিএ যাদের খুব হাই, যারা খুব ব্রিলিয়ান্ট, তাদের তো চাকরিতে অনেক ডাকে বা তাদের একটা গ্রহণযোগ্য অনেক ক্ষেত্রে আছে, ইউনিভার্সিটি প্রফেসর হয়ে যায়। আমার কথা হচ্ছে যে যাদের সিজিপিএ কম বাট স্কিল আছে, আমি তাদেরকে হায়ার করব। আমার সিজিপিএ দরকার নেই, রেজাল্ট আমার দরকার নেই, আমি দেখবো কি স্কিলফুল, তাকে আমি এখানে হায়ার করবো। সো এর মাধ্যমে নতুন রেভলিউশন ক্রিয়েট হবে যে না, আসলে রেজাল্ট ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তার স্কিল, তার মেধা, তার যোগ্যতা। একটা প্রতিষ্ঠান চালাতে হলে স্কিল বেশি ইম্পর্টেন্ট নাকি ক্যাশ ফ্লো বেশি ইম্পর্টেন্ট, মানে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট যেটা বলে? তুমি যেহেতু বিবিএ স্টুডেন্ট, এটার পার্সন ওয়াইজ আসলে ডিফারেন্ট ব্যাখ্যা হতে পারে। আমার কাছে মনে হয় যে স্কিলটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি তো 10,000 টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করেছিলাম, আর এখন দেখা যায় যে আমার ইনভেস্টার প্রায় 75 জন ইনভেস্টার আছে, তার মানে কোটির কোঠায় আমার হচ্ছে ইনভেস্টমেন্ট আছে এই জায়গাতে। তো সেটা তো আমি আমার পকেট থেকে দেইনি, আমি তো মানুষের পকেট থেকে নিয়ে আসছি এই জায়গাতে। সো আমার স্কিল আছে দেখে আমি সেটা নিয়ে আসতে পারছি। তুমি নিয়ে আসতে পেরেছো বিকজ তোমার কমিউনিকেশন ভালো, তুমি ইনফ্লুয়েন্স করেছো ওদেরকে। এটাই তো, কমিউনিকেশন স্কিলটা তো ইম্পর্টেন্ট এই জায়গাতে। তার মানে অবশ্যই স্কিলটা ইম্পর্টেন্ট, মানি ফ্লো মানে ক্যাশ ফ্লোটা পরে আসছে। জিয়ান, আমাদেরকে এটা তোমার প্রতিষ্ঠানের ব্যাপারে একটু বলো। ওখানে কয়জন ইনভলভ আছে, প্রত্যেককে যারা কর্মী আছে ওদের ফ্যামিলিতেও আছে, তাই না? ওদেরকে তুমি স্বাবলম্বী করছো। নিজে স্বাবলম্বী হওয়ার পরে আরেকটা কাজ হচ্ছে অন্যকে স্বাবলম্বী করা, সেটা তুমি অলরেডি করছো। এবং ওখানে কি কি প্রোডাক্ট আছে, কিভাবে তুমি সব কিছু অর্গানাইজ করো, ম্যানেজমেন্ট করো, এটা একটু বলো। আচ্ছা, আমার এখানে ফুল টাইম হিসেবে 4 জন আছেন একদম ফার্ম দেখাশোনা করার জন্য, 2টা ব্রাঞ্চ 2জন করে, এবং তারা তাদের ফ্যামিলি সহ ওখানে থাকছেন, এবং তাদের পুরো ফ্যামিলি রেসপন্সিবিলিটি আমরা বহন করছি। তারা একদম ফুল টাইম বেতনভুক্ত 24 ঘন্টায় ফার্মে সার্ভিস করছেন। এছাড়াও আমাদের প্রায় 9 জন ডিরেক্টর আছেন, তাদের কাজ হচ্ছে বিভিন্ন মার্কেটিং ব্যাপারগুলো দেখা, এবং যখন কনফারেন্সগুলো আমাদের হয় তখন সেটার প্রসার ঘটানো বা অ্যারেঞ্জমেন্টের কাজ করা। এছাড়া আমাদের কমিশন বেসড আমাদের অ্যাম্বাসেডর আছে, ক্যাম্পাস অ্যাম্বাসেডর আছেন। তো আমাদের সব মিলিয়ে প্রায় 100-র কাছাকাছি মানুষ আমার সাথে ইনভলভ আছেন, এবং প্রত্যেকেই কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়ালভাবে স্বাবলম্বী হচ্ছেন। কেউ কমিশন বেসভাবে কাজ করছেন, কেউ ফুল টাইম এখানে কাজ করে টাকা আর্ন করছেন, কেউ ইনভেস্ট করে এখান থেকে প্রফিট নিচ্ছেন। সো সবাই এখানে কি বলে ফাইন্যান্সিয়ালভাবে স্বাবলম্বী হচ্ছেন। তাহলে আমাদের প্রোগ্রাম যারা দেখছে, দর্শক মণ্ডলী দেখে যারা ইন্সপায়ার্ড হবে এবং চাইলে কি তোমার প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে পারবে? অবশ্যই, সবার জন্য মানে ওয়েলকাম আমার প্রতিষ্ঠান ইনভেস্ট করার জন্য। কি কি প্রোডাক্ট আছে? আমার প্রতিষ্ঠানে ছাগল আছে, মাছ আছে, রিসেন্টলি আমরা মাছ শুরু করেছি, গরু আছে। কি কি মাছ ওখানে আমাদের দেশি যে মাছগুলো আছে, মিশ্র মাছ চাষ যেটাকে বলে, আমি নিজেই সেগুলো দেখাশোনা করি। জি, ওখানে আমার বাবাও আছেন, এবং হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার ইনক্লুডেড, আমাদের কর্মচারীরা ইনক্লুডেড, সবাই মিলে আমরা দেখছি। রিসেন্টলি আমরা হাঁস এবং মুরগিও শুরু করব। তবে এখন আমাদের সেলিং পণ্য হচ্ছে ছাগলটা, যেহেতু আমরা ছাগলটাতে মেইন ফোকাসটা থাকি সবসময়, কারণ এটা এই থেকে আমাদের এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি থাকে এই জন্য। সো ওইটাকে মার্কেট এখন নিয়ে আসছি আমরা, আর সামনে আমরা মিট নিয়ে আসবো বাজারে, যাতে করে মানুষের যে মাংসের চাহিদাটা পূরণ হয়, এবং সেটা ডিফারেন্ট টাইপের ভাবে, সেটা হচ্ছে রেডি টু কুক যেটাকে বলি আমরা, ওভাবে আসতে পারে, অথবা হচ্ছে যে স্টেকের পিস করে আসতে পারে, যেভাবে মানুষ পার্চেস করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, সেভাবেই আমরা এটা প্রেজেন্ট করব। আমাদের দর্শকের উদ্দেশ্যে তুমি কি বলবে, যারা তরুণ উদ্যোক্তা মাত্র শুরু করেছে, ওদেরকে তুমি কিভাবে আরো মনোবল বাড়াবে? তোমার মেসেজ কি? আমার মেসেজ হচ্ছে সকল তরুণদের প্রতি যে কখনো হাল ছাড়া যাবে না, অবশ্যই লেগে থাকতে হবে, এবং নো ম্যাটার হোয়েন ইউ কাম ফ্রম, নো ম্যাটার ইউর পাস্ট, নো ম্যাটার ইউর বডি কালার অ্যান্ড স্কিন স্ট্রাকচার ইজ নেভার ডিফাইন হু আর ইউ।
সো নিজের মধ্যে যেটা আছে সেটাকেই রিপ্রেজেন্ট করতে হবে এবং নিজের যে সত্তা সেটাকে সবাইকে প্রাধান্য দিতে হবে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। জিয়ান, তোমাকে আমাদের নেক্সট জেন ফ্যামিলির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। এত সময় দিয়েছো এবং আমাদেরকে এত ভালো ভালো কথা বলেছো, তোমার জার্নিটা শেয়ার করেছো। অনেক দোয়া রইল তোমার জন্য। দর্শক মণ্ডলী, কথা বলছিলাম অসাধারণ তরুণ উদ্যোক্তা জিয়ানের সঙ্গে। ও যে কথাগুলো বলেছে এখান থেকে আমি একটা জিনিস উপলব্ধি করতে পারি, সেটা হচ্ছে ছোটবেলায় একটা কবিতা শুনতাম, সেটা হচ্ছে আমাদের ছেলে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সে এই বয়সে এত চমৎকার কাজ করে যাচ্ছে এবং নিত্য নতুন সে ইনোভেশনের মধ্য দিয়ে তার জার্নিটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমাদের জন্য সত্যি আজকের প্রোগ্রামটা ইন্সপায়ারিং ছিল। আশা করি আমাদের প্রোগ্রাম ভালো লাগছে আপনাদের, কারণ আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন সব কিছু মিলেই আমরা যে আউটকাম পাচ্ছি আপনাদের থেকে, যে আপনাদের থেকে সাপোর্ট, মতামত যেগুলো আমরা পাচ্ছি, আমরা সত্যি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি। এবং সাথে থাকবেন সব সময়ের মতন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই শোটা শেষ করছি। ধন্যবাদ।